কলকাতা টু লাদাখ 2025-এর জার্নি কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে। আর আমরা ডেস্টিনেশন সেট করে রেখেছি এখানে। একটু দাঁড়িয়ে কোথাও কিছু খাবার খাবো। শুরু হলো দেদার বৃষ্টি। সত্যি কথা বলছি, দুঃখ লাগছে আমি তোমাদের কিচ্ছু দেখাতে পাচ্ছি না। এত বৃষ্টি, এত বৃষ্টি, এত বৃষ্টি। আর এখানে হেয়ার ড্রায়ার দিয়ে জুতো শুকোচ্ছি। এই আমাদের সমস্ত লাগেজ পত্র এইভাবে শুকোতে দেওয়া আছে, জুতো থেকে শুরু করে সমস্ত কিছু। সামনে মাছের গাড়ি উল্টে দেখো কি অবস্থা, গোটা রাস্তা ভর্তি মাছ। চরম বৃষ্টির মধ্যে আমরা এখন ক্রস করছি সোন নদী। বিশ্বাস করে আকাশের মেঘ ও বলে দিচ্ছে তুই ড্রোন ওড়ালি তো গেলি। ফাইনালি কিন্তু আজকে সেই দিন, যে দিনটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো, যে দাদা কখন বলবে ফাইনালি জাস্ট আমরা বেরোতে চলেছি লাদাখের জন্য। একদম ঠিক জাস্ট আর 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু আমরা বেরোতে চলেছি লাদাখের জন্য। লাগেজ ফাগেজ প্রত্যেকটা জিনিসই প্যাক হয়ে গেছে। আমি এখন রয়েছি আমার কলকাতার ফ্ল্যাটে, গাড়িতে লাগেজও লোড করা হয়ে গেছে। জাস্ট ট্যাঙ্ক ব্যাগটাকে লোড করব আর কিন্তু বেরিয়ে পড়বো আমাদের সবার ড্রিম রাইড লাদাখের জন্য। আর এইবারের ট্রিপে আমাদের সাথে কিন্তু রয়েছে এই যে শিবম, ওও মোটামুটি একদম রেডি। ওর এটা প্রথমবার লাদাখ রাইড, অবভিয়াসলি ও তো এক্সাইটেড। তো চলো বাকি সমস্ত কথা অন দ্য গো বলবো, কারণ ট্রিপটা আমরা একদিন অলরেডি পোস্টপোন করে দিয়েছি। গতকাল আমাদের বেরোনোর কথা ছিল, টুকটাক কাজের জন্য আমরা সেটাকে 24 ঘন্টা পিছিয়ে আজকে বেরোচ্ছি। আজকে হচ্ছে 17 জুন, বেরোতে চলেছি আমরা 2025-এর লাদাখের জন্য। ভীষণ এক্সাইটেড। তবে সত্যি কথা বলতে প্রত্যেকটা রাইডে যেরকম বলে থাকি, রাইডের স্টার্টিংয়ে আমার কিন্তু একটু টেনশন হয়, আমার একটু ভয় ভয় লাগে। আমি এতদিন ধরে রাইড করি, কিন্তু তাও আমার মনে হয় রাইডের স্টার্টিংটা আমার কিন্তু বেশ একটা টেনশন কাজ করে। তাই এই টেনশন নিয়ে তোমাদের সাথে ঠিকঠাক করে কথা শেয়ার করতে পারবো না। তাই ঝটপট আগের লাগেজটা লোড করা রয়েছে, গাড়িটা নিয়ে বেরোই, কিছুটা দূর একটু আগে নিজে ধাতস্থ হই, তারপরে সমস্ত কিছু তোমাদের সাথে পাই টু পাই শেয়ার করবো। অবশ্যই চাইবো তোমরা এই পুরো সিরিজটাতে, এই যে আমার লাদাখ সিরিজটা তৈরি হবে, দারুণ দারুণ আমরা জায়গা এক্সপ্লোর করতে চলেছি, এই পুরো লাদাখ সিরিজটাতে কিন্তু তোমরা আমাদের সাথে ইকুয়ালি জুড়ে থাকো। আর সবসময় তোমাদের এরকম একটা রাইডে তোমাদের সাপোর্ট আমি সবসময় চাই। আমি জানি তোমরা এতদিন সাপোর্ট করেছো, এইবারও সাপোর্ট করবে। যারা এই চ্যানেলটাতে সম্পূর্ণ নতুন তাদের অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে ফ্যামিলি মেম্বার হয়ে যাও। পর খুব সুন্দর সিরিজ আসতে চলেছে। বাইকটা একটু তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে আমার পুরো লাগেজ সেটআপ। যদিও তোমাদের এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি আমি দুটো টেল ব্যাগ নিচ্ছিলাম, কিন্তু সেটা দেখতে একদমই ভিজুয়ালি ভালো লাগছিল। আমার আবার একটু লাগেজ ফাগেজ একটু দেখতে স্টাইলিশ না হলে আমার ভালো লাগে না। তো ফাইনালি আমি দুটো, আমার কাছে পুরনো ছিল স্যাডেল ব্যাগ, সেটাই আমি ইউজ করেছি। জাস্ট এই যে দেখো, এখানে লোন্ডারের একটা টেল ব্যাগ আর দুটো স্যাডেল ব্যাগ এই নিয়ে, আর সামনে একটা ক্র্যাশ গার্ড ব্যাগ রয়েছে, দুদিকে দুটো রয়েছে, আর এখানে রয়েছে একটা নেভিগেটরের টেল ব্যাগ, ট্যাঙ্ক ব্যাগ। তো যাই হোক, এই হচ্ছে পুরো লাগেজ সেটআপ। গাড়িটাকে দেখতে কিন্তু হিউজ লাগছে দেখতে। দিনের আলোতে যদিও তোমাদের দেখতে বেশি ভালো লাগবে, কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে রাইডের স্টার্টেই কিন্তু পড়ছে ঝিরঝির করে বৃষ্টি। জানি না কতটা কি যাবো, খুব বেশি বৃষ্টি হলে গাড়ি চালাবো না, গাড়ি থামিয়ে দেবো। এই হচ্ছে গাড়ির সেটআপ। আর একবার দেখিয়ে দিই, এবার যা কথা হবে সব মোটো ব্লগিং সেটআপে হবে। জয় বজরংবলী, জয় বজরংবলী। চলো অফিসিয়ালি কিন্তু স্টার্ট হয়ে গেল আমাদের লাদাখ রাইড। এই জাস্ট আমার ফ্ল্যাট থেকে বেরোলাম, হালকা হালকা বৃষ্টি পড়ছে। চলো এগাও, বাদিকে চলো। কলকাতার শহরের জ্যামটা একটু ক্রস করব, তারপরে কিন্তু ব্লগটা স্টার্ট করব। আর নিজেও একটু আগে ধাতস্থ হয়ে যাই, তারপরে কিন্তু তোমাদের সাথে ব্লগে সমস্ত কিছু শেয়ার করব। কলকাতা টু লাদাখ 2025-এর জার্নি কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে। আর আমরা ডেস্টিনেশন সেট করে রেখেছি এখানে বারাণসীর। যদিও সেটা একদম পারফেক্ট ডেস্টিনেশন নয়, কারণ কতটা কি যেতে পারবো, যদিও যেতে পারি তাহলে এর থেকে বেশি যাব, যদি যেতে না পারি তাহলে এর থেকে কম যাব। ফার্স্ট ডে আমরা সেরকম কোনো প্রেশার একদমই নিতে চাই না, তার মাঝখানে কলকাতার এই জ্যামটাকে আগে পার করতে হবে। আমরা ক্রস করছি কিন্তু এখন পাটুলি। বেশ কদিন, মোটামুটি 15 থেকে 20 দিনের জন্য কলকাতা, আমাদের ওয়েস্ট বেঙ্গল, এগুলোকে টাটা বলে আমাদের বেরিয়ে যেতে হবে। সামনে পাবো ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, তারপরে আমাদের হিমাচল প্রদেশ, তারপরে লাদাখ। পরপর সবকটা স্টেট ঘুরে কিন্তু আবার 20 দিন 22 দিন পরে আমরা কিন্তু ফিরবো এই কলকাতায়। প্রথম দিনের এক্সাইটমেন্ট কিন্তু একদমই অন্য রকমের হয়, আমাদেরও ঠিক সেই অবস্থায় রয়েছে। যদিও এক্সাইটমেন্টটা একটুখানি খারাপ করছে, সেটা হচ্ছে এই
ঝিরঝিরে বৃষ্টিটা। সামনে ওয়েদার রিপোর্ট দেখেছি, সেরকম খুব একটা বৃষ্টি নেই, কিন্তু আপাতত আমাদের এই হালকা হালকা বৃষ্টির মধ্যেই রাইড করতে হবে। সত্যি কথা বলছি, এই ট্রিপটা কিন্তু হুট করে প্ল্যান হয়েছে। আমি জানতামও না আজ থেকে 15 দিন আগে যে আমি লাদাখ ট্রিপে যাচ্ছি, এই বছর লাদাখ ট্রিপে যেতে চলেছি। এই সম্পূর্ণ ক্রেডিট কিন্তু ভিডিওর স্টার্টিংয়ে আমি দিতে চাই আমার ওয়াইফ রিয়াকে। রিয়া না থাকলে কিন্তু এই প্ল্যান বা এই ট্রিপটা করা কোনোভাবেই পসিবল হতো না। আমি চাইবো তোমরা আমার হয়ে একটা ছোট্ট থ্যাঙ্কস কিন্তু রিয়াকেও জানিয়ে দাও। এই যে পুরো ট্রিপটা তোমরা সুন্দর সুন্দর ভিডিও বা ছবি যেটাই দেখতে পাচ্ছ বা দেখতে পাবে আগামীতে, সেটা কিন্তু তোমরা দেখতে পেতে না। আর রিয়া যদি আমার মাথায় না ঢোকাতো 2025-এ লাদাখটা যাও করে এসো, তাই জন্যই কিন্তু আমি বেরিয়েছি। সত্যি এরকম একটা সাপোর্ট কিন্তু সবসময় আমি পাই ওর থেকে। সেই অরুণাচলের পরে সেরমভাবে ও কোনোদিন কোনো ট্রিপে বেরোয়নি, বাট সব সময় ইনভিজিবলভাবে আমার ট্রিপে কিন্তু আমার সাথেই আছে। গোপ্রোতে একটু জল লেগে থাকলে অ্যাডজাস্ট করে নিও প্লিজ। তোমাদেরকে টাইম বলা হয়নি, আমরা কিন্তু বাড়ির থেকে বেরিয়েছি 9:30টার সময়, আর ঘড়ির কাটায় টাইম হচ্ছে এক্স্যাক্টলি 10টা, আর আমরা উঠে পড়েছি কিন্তু মা ফ্লাইওভারে। কলকাতার জ্যামটা অবধি একটু গাড়ি চালাতে কষ্ট হচ্ছে, কারণ সত্যি কথা বলছি এত রাইডিং গিয়ার ফিয়ার যখন আমরা হুট করে পড়ে বেরোই না, এত লাগেজ ফ্যাগেজ নিয়ে একটু গরম লাগে। যদিও বৃষ্টি আর পড়ছে, খুব একটা গরম আজকে লাগছে না, তবু এই কলকাতার জ্যামটা পেরোলে তবেই কিন্তু বাইক চালানোর আসল মজাটা আমরা পাবো। আর সত্যি কথা বলছি, এই লাদাখ রাইড কিন্তু প্রত্যেকটা বাইকারের কাছে, মানে শুধু বাঙালি বাইকার না, ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় থাকা প্রত্যেকটা বাইকারের কাছে কিন্তু একটা ইমোশন। তুমি যতই রাইড করো, যতবার রাইড করো, প্রত্যেকের মনে কিন্তু বিভিন্ন রকমের কোয়েশ্চেন থাকে। ইভেন আমার যে একবার লাদাখ করা, আমারও কিন্তু লাদাখ রাইডে প্রিপেয়ার হতে বেশ খানিকটা সময় লেগেছে। ইভেন আমি তো বলবো লাস্ট 7 দিনের মধ্যে আমি প্রিপারেশন নিয়েছি, কিন্তু আমার মনে হচ্ছিল আরও 7টা দিন যদি হাতে পেতাম তাহলে কিন্তু ভালো হতো। যদিও ভগবানের নাম করে বাড়ির লোকের ভালোবাসা, আশীর্বাদ সমস্ত কিছু নিয়ে আমাদের কিন্তু সুন্দরভাবে রাইডটা স্টার্ট হয়ে গেছে। সুন্দর স্মুথভাবে আমরা রাইডটা কমপ্লিট করব, এটাই প্রে করব। আর আশা করি তোমরাও আমাদের জন্য তো প্রে করবেই। তো চলো, আর কিন্তু কলকাতা শহরের মধ্যে আর ব্লক করে তোমাদের মনে খুব একটা বেশি আর দেবো না, মানে কষ্ট দেবো না। এই কলকাতাটা ক্রস করি, হাইওয়েতে উঠি, তারপরে কিন্তু আবার গোপ্রোতে কথা বলবো। তো জাস্ট কিন্তু আমরা কলকাতার পুরো জ্যামটা ক্রস করে এসে পৌঁছালাম ডানকুনি। বৃষ্টি কিন্তু এখনও সেই একই রকম পড়ছে, ঝিরঝির ঝিরঝির করে। এরপরে থেকে কিন্তু খুব একটা বেশি আর জ্যাম পাবো না, টান টান হাইওয়ে পাবো। তবে ইচ্ছে আছে শক্তিগড়ে দাঁড়িয়ে কিছু ডিনার ফিনার করে নেওয়ার, কারণ তারপরে আর দাঁড়ানোর কোনো প্ল্যান নেই। চলো দেখা যাক, আপাতত এই টোলটা ক্রস করে যায়। পৌঁছে গেছি আমরা মোটামুটি 100 কিলোমিটার পার করে আমাদের আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা। এবার বড় জোর খিদে পেয়েছে, মোটামুটি বাড়ি থেকে বেরিয়ে 100 কিলোমিটার ক্রস করে গেছি আমরা। খুব সুন্দর টাইমিং, কিন্তু শুরুর দিকে কলকাতার একটা জ্যাম খেয়েছিলাম, ওই জ্যামটা খাওয়ার পরেও আমরা মোটামুটি বাড়ি থেকে বেরিয়েছি 10টা বাজতে 10 সামথিং এরকম টাইমে। এখন বাজে দেখো 11:39। আমরা কিন্তু মোটামুটি বাড়ি থেকে 107 কিলোমিটার মতো চলে এসেছি। খুব সুন্দর টাইমিং, কিন্তু খুব বেশি জোরেও আমরা চালাইনি, আবার একদম আস্তেও আমরা চালাইনি, মিডিয়াম পেসে গাড়ি চালিয়েছি। এরকম যদি রিদম আমরা ধরে রাখতে পারি, আমরা ঠিকঠাক টাইমে কিন্তু পৌঁছে যেতে পারি। যাই হোক, চলো দেখা যাক। সামনেই রয়েছে শক্তিগড়, ইচ্ছে রয়েছে কিছু খাওয়ার, দেখা যাক শিবম কি বলে। যদি আমার তো প্রচণ্ড খিদে পেয়েছে, আমি একটু কিছু খেতে চাই। এমনটা ভেবেছিলাম শক্তিগড় ক্রস করে যাব, তারপরে হয়তো আর বৃষ্টিপাত কিছু পাবো না। মোটামুটি ওয়েদার আপডেটে তো তাই দেখাচ্ছিল। আমরা সেরমভাবেই বেরোচ্ছিলাম, হালকা ফুলকা বৃষ্টি পড়ছিল, তাও কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম। আমরা সেরমভাবে কোথাও লেট বা হল্ট করিনি। মোটামুটি 120 কিলোমিটার কিন্তু আমরা সুন্দর এসেছি, মানে 12টা বাজতে 15 মিনিট বাকি আমরা কিন্তু মোটামুটি 120 কিলোমিটার মতো ক্রস করেও গিয়েছিলাম। তারপরে ভাবলাম একটু দাঁড়িয়ে কোথাও কিছু খাবার খাবো। শুরু হলো দেদার বৃষ্টি। যা শক্তিগড়টা ক্রস করে 1 কিলোমিটার মতো পরে এসেছি, এরকম একটা ব্রিজ ছিল, ব্রিজটার তলে আমরা বাইকটাকে দাঁড় করিয়েছি, দিয়ে দাঁড়িয়ে আছি, কিছু করার না। প্রচণ্ড খিদে পেয়েছে, ভাবছি কি একটা কাজ করি, 1 কিলোমিটার পরেই রয়েছে ওই সেই ল্যাংচা মহল, ল্যাংচা ভবন, এইসব জায়গাগুলো, টুক করে কিছু খেয়ে চলে আসি। বৃষ্টিতে যখন দাঁড়াতেই হচ্ছে, তো খেয়ে দিয়েই আরামসে দাঁড়ায়, আর কি করা যাবে। চলো, এই হচ্ছে বাইকের অবস্থা। বাইকটা সুন্দর করে ধুয়ে মুছে সাফ করে নিয়ে এসেছিলাম। গোটা বাইকের মধ্যে ধুলোটা লাগতে ভাল লাগে, একটু লাদাখ ফাদাক পৌঁছেই তারপরে ধুলো লাগবে, আপাতত একটু পরিষ্কার থাকুক, কিন্তু না, শুরুতেই ভিজে একদম কাদা। দেখালামই যে আমরা শক্তিগড়ে ব্রিজের তলায় দাঁড়িয়েছিলাম, তারপরে খিদের জ্বালায় থাকতে না পেরে আমরা এবার মোটামুটি 1 কিলোমিটার মতো রিটার্ন ব্যাক করলাম। ব্যাক করে এরকম একটা দোকান ছিল, দোকানটা দেখেও আমার ঠিকঠাক লাগলো, কাঁচ দিয়ে পুরো ঘেরা ছিল। ভাবলাম এসি চলছে, কিন্তু এসিটা চলছে না। যাই হোক, রাত্রি বাজে এখন কটা,
12:30 বাজে। আমরা অর্ডার করেছি, কোনো খাবার অ্যাভেলেবেল ছিল না, সব দোকানে শুধু মিষ্টি, ল্যাংচা। এর কারণও আছে যদিও, ঘড়িতে টাইম এখন কটা, 12:30 বাজে। আমরা অর্ডার করেছিলাম, শেষ মতো দেখলাম এই একটা দোকানে সাম্বার বড়া ইডলি ছিল, একটা করে সাম্বার বড়া, একটা করে ইডলি, ল্যাংচা। তাই এটা দিয়ে আমরা ডিনার করবো। কই মামা, আসো খাও। আমার খাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না, এর এখন খিদা লেগেছে। আমি বললাম টেনে বেরিয়ে যায়, যখন বেরোতে শুরু করেছি বেরোই, বলো না আমি খিদা লাগলে না খেয়ে থাকতে পারি না। আপাতত সাউথ ইন্ডিয়ান ডিনার সেরে কিন্তু সাথে বাঙালি টাচ দিয়ে এই যে ল্যাংচা আমরা বেরোবো হচ্ছে শক্তিগড়। মোটামুটি 1.5 ঘন্টা দাঁড়ানোর পরে বুঝলাম বৃষ্টি থামার কোনো নাম নেই। 12টার সময় শক্তিগড়ে পৌঁছেছিলাম, 2:10। ফাইনালি আমরা এখন রেনকোট সমস্ত কিছু পরছি। এই যে দেখো রেনকোট, আমিও রেনকোট বের করে দিয়েছি, কিছু করার নাই। দেখাচ্ছে মোটামুটি আগামী 2 থেকে 250 কিলোমিটার আমরা বৃষ্টি পাবো। সময় নষ্ট করে আর লাভ নেই, রাইড যখন করতেই হবে রাইডটা স্টার্ট করি। অলরেডি ঘুম পাওয়া স্টার্ট হয়ে গেছে। এই হোক, চলো বেরোই। গোপ্রোটা বন্ধ থাকলেও কিছু করার নাই, বৃষ্টিতে আমি ভেজাতে পারবো না এখন এই মুহূর্তে গোপ্রোকে। সামনে এগোই, ধীরে ধীরে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। সত্যি কথা বলছি, দুঃখ লাগছে আমি তোমাদের কিচ্ছু দেখাতে পাচ্ছি না। এত বৃষ্টি, সাংঘাতিক লেভেলের বৃষ্টি পড়ছে। সামনে দেখতে পাচ্ছ কিনা জানি না, প্লাস্টিক দিয়ে ঢাকা আছে গোপ্রোটা। অলরেডি কিন্তু ঝাড়খণ্ডের পাহাড় দেখা দেওয়া স্টার্ট হয়ে গেছে। আর আমরা বাড়ির থেকে বেরিয়ে মোটামুটি 315 কিলোমিটার মতো এসেছি এতক্ষণে। আমরা এতক্ষণে বেনারসের কত কাছে, মানে এখান থেকে হয়তো বেনারস আরো 100 কিলোমিটার দূরে থাকতো। শরীরটা প্রচন্ড ক্লান্ত লাগছে, কারণ ধরো বারে দাঁড়াতে হচ্ছে, প্রচন্ড ক্লান্ত লাগছে। এদিকে সারা রাত ঘুমোয়নি, ঘড়ির কাটায় টাইম এখন 5:10। চলো এইভাবে রাইড চলছে, জানি না কতটা যেতে পারবো। যতটা যেতে পারবো অতটা গিয়ে এবার রেস্ট নেবো। অকারণ এই বৃষ্টির মধ্যে না ভাল লাগছে না। তোমাদেরকে তো দেখালাম বৃষ্টিতে আমাদের রাইড চলছিল, চোখ মুখের অবস্থা দেখেছো। এখন বাজে হচ্ছে 6টা মতো, 5:30 নাগাদ। আর না পেরে 350 কিলোমিটার কন্টিনিউয়াসলি, 350 না, 370-80 কিলোমিটার কন্টিনিউয়াসলি বৃষ্টিতে বাইক চালিয়ে, সত্যি কথা বলছি আর পারছিলাম না। জুতোর মধ্যে জল ঢুকতে শুরু হয়েছিল, রেনকোটের ভেতরে জল ঢোকা স্টার্ট হয়েছিল, ভেতর থেকে ইরিটেট করছিল পুরো। শেষ পর্যন্ত ঝাড়খণ্ডে আমরা একটা হোটেল নিয়েছি, হোটেল তো না, এটা একটা অডিটোরিয়াম। এই যে এখানে লোকের বিয়ে টিয়ে হয়, এখানে বিয়ে টিয়ে হয়। আর এই আমাদের সমস্ত লাগেজ পত্র এইভাবে শুকোতে দেওয়া আছে, জুতো থেকে শুরু করে সমস্ত কিছু। মানে যাতা পরিস্থিতি। লাইটটা জ্বালাও তাহলে বুঝতে পারবে। আর রুমটা দেখাই, তুমি লাইটটা জ্বালাও ততক্ষণ। রুমটা দেখাই, এই হচ্ছে রুম। কোনোভাবে ধর তক্তা মার পেরেক এরম টাইপের একটা রুম পেয়েছি। ভাঙা চোরা জিনিসপত্র রয়েছে, খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন না। ভাগ্যিস টেল ব্যাগটা 100% ওয়াটারপ্রুফ ছিল। বাড়ি থেকে চকচকে লাগেজ নিয়ে বেরোলাম, 350 কিলোমিটার সব শেষ। তো এইভাবে সব কিছু দেখো, খবরের কাগজ দিয়ে রেখেছি এখানে শুকোতে, কারণ তাড়াতাড়ি খবরের কাগজে জলটা তাড়াতাড়ি টানে বলে এইভাবে দিয়েছি। হেলমেটের অবস্থা এরকম, গোপ্রোটা ভিজে রয়েছে, সাংঘাতিক বাজে অবস্থা। বিছানাটা অপরিষ্কার ছিল বলে এক্সট্রা একটা চাদর ক্যারি করেছি, সেই চাদরটা পেতে ঘুমিয়েছি। যদিও এটা রিয়ারি বুদ্ধি, আগে ও করতো এখন আমি করি। যাই হোক, এই হচ্ছে পরিস্থিতি। আর এই যে এর অডিটোরিয়াম রুমে আমাদের সমস্ত জামা কাপড় শুকোতে দেওয়া আছে, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে দেখো, সব শুকোতে দেওয়া। এই হচ্ছে পরিস্থিতি। জানি না এখন এরপরে কি হবে, কারণ ওয়েদার রিপোর্ট দেখাচ্ছে কন্টিনিউয়াস 4-5 দিন বৃষ্টি রয়েছে। যাই হোক, যা হবে সবটাই ব্লগে শেয়ার করব। মনটা খারাপ হয়ে গেল। ফার্স্ট ডে রাইডে সুন্দর আমরা পিক আপ নিয়েছিলাম, সুন্দর আমাদের টেম্পো উঠিয়েছিলাম আমরা, যে মোটামুটি 9:30টার সময় বেরিয়েছিলাম। তারপরে কলকাতার জ্যামটা ক্রস করতে মোটামুটি 11:30 বেজে যায়। তারপরে কিন্তু দেখো এত বৃষ্টির মধ্যেও আমরা 5টার মধ্যে মোটামুটি 4:50-60-এর মধ্যে, 4:50 বাজে তখন অতক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা শক্তিগড়ে। তারপরে শক্তিগড়ের আগে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম ব্রিজের তলে। এত দাঁড়ানোর পরও মোটামুটি 3-4 ঘন্টা দাঁড়িয়েই নষ্ট করেছি। 3 ঘন্টা হয়তো বাইক চালিয়েছি, 3 ঘন্টা দাঁড়িয়ে নষ্ট করেছি। এর মধ্যেও কিন্তু আমরা মোটামুটি 370 কিলোমিটার মতো ক্রস করে গেছিলাম। বারাণসী এখান থেকে আর 330 কিলোমিটার ছিল। চলো যাই হোক, রেস্ট নিই। যখন দাঁড়িয়ে গেছি ভালোভাবে রেস্ট নিই। যে তোমাদের তো সকালে ব্লগে দেখিয়েছিলাম যে আমরা ঝাড়খণ্ডে এসে পৌঁছেছি, হোটেল নিয়েছিলাম। তারপর বিশ্বাস করো মনটা এত খারাপ ছিল, ক্যামেরা তুলে কোনো কথা বলতে ইচ্ছা করেনি। এমন একটা হোটেলটাও খুব একটা ভালো ছিল না, যে অন্তত 2 দিন যদি রেস্ট নেওয়ার হয় আরামসে রেস্টও নিতে পারবো। মোটামুটি হোটেল ছিল, প্লাস খাবার দাবারও ছিল, মানে সেরমই বুঝতেই পারছো। হাত করে ক্যামেরা নেই, হাততে নেই বলবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো এখন মোটামুটি রাত্রেবেলা 9:30 পৌনে 10টার মতো বাজে। সকালবেলা তো যথেষ্ট বাজে খাবার দাবার পেয়েছিলাম।
মানে ডাল ভাত জঘন্য, খাওয়া যায় না। হতে পারে যে এখানকার লোকের এরোবি টেস্ট ভালো লাগে, আমার হয়তো নাও ভালো লাগতে পারে। আমি এখানকার খাবারটাকে খারাপ বলছি না, আমার ভালো লাগেনি সেটাই বলছি। তো যাই হোক, এখন রাত্রেবেলা পাশে একটা ধাবা দেখলাম, খুঁজে পেতে বার করলাম ধাবা। এখনও বৃষ্টি একদম অনর্গল পড়ছে। এখান থেকে নিয়েছি বিহারের বিরিয়ানি, এটা চিকেন বিরিয়ানি, সঙ্গে নিয়েছি ফান্টা ও নিয়েছি স্প্রাইট। এই হচ্ছে খাবো। এখনও জানি না কখন বেরোবো, কি বেরোবো। যাই হোক, দেখা যাক, যা হবে সবটাই ব্লগে শেয়ার করবো। ভালো কিছু আসছে না মোমেন্ট, সেরকম কিছু হচ্ছে না বলে আমি ব্লগও অন করছি না। দেখলে তোমরা, আমরা খেয়ে দিয়ে চলে এসেছি। এখনও পর্যন্ত লাগেজ কিন্তু ওইভাবেই সমস্ত কিছু শুকোচ্ছে, যেহেতু স্যাঁতস্যাঁতে ওয়েদার, টাইম লাগছে। আর এখানে হেয়ার ড্রায়ার দিয়ে জুতো শুকোচ্ছি। চেষ্টা করবো কালকে সকালে বেরোনোর, তার জন্য সমস্ত কিছু প্রিপারেশন করে রাখছি। এখন বাজে মোটামুটি 10:30। জুতো ফুটো শুকোবো, স্নান করবো, 12টার মধ্যে ঘুমোবো। 2-3 ঘন্টা ঘুমানোর পরে বেরোনোর প্ল্যান আছে। আমি জানি না কি হবে। ঘড়ির কাটায় টাইম হচ্ছে রাত 3টে। আমরা মোটামুটি লাগেজ প্যাকেজ প্যাক করা হয়ে গেছে। রাইডিং গিয়ারটা জাস্ট খুলে রাখা রয়েছে। লাগেজ দেখতে পাচ্ছ পুরো প্যাকড। অলরেডি স্যাডেল ব্যাগ লোড হয়ে গেছে। রাইডিং গিয়ার চাপাবো, বেরিয়ে পড়বো। কতটা কি যাবো সত্যি বলছি জানি না। একটা টেনশন চলছে, কারণ বাইরে মারাত্মক হাওয়া বইছে। এখান থেকে বারাণসী অবধি একটু টেনশনের ব্যাপার রয়েছে। দেখা যাক কতটা কি করা যায়। হোটেলে বসে কতক্ষণই বা থাকবো, দেখি নেক্সট ডেস্টিনেশন যে কি হবে, সত্যি কথা বলছি নিজেও এখনো জানি না। তো যাই হোক, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। জানি একটু বড় হচ্ছে, আমি চাই না এই ব্লগটাকে ভাঙতে। আমি চাই এই পুরো জার্নিটা তোমরা একটা ব্লগের মধ্যেই দেখো। পরে যখন আমিও দেখবো পুরোটা, যেন আমিও নিজের কাছে ক্লিয়ার হতে পারি। তো চলো লাগেজ লোড করি, আর গোপ্রো মাউন্টে বাকি সমস্ত কথা হচ্ছে। চলো। থ্যাংক ইউ। বেরোনো মাত্রই বৃষ্টি স্টার্ট। হায় ভগবান। যাবো না বৃষ্টিতে। এটা আমাদের সেকেন্ড অ্যাটেম্প আজকে বেরোনোর জন্য। তো যাই, ঘড়ির কাটায় টাইম হচ্ছে ঠিক 5টা। আমরা কিন্তু বেরালাম এবার। প্রথমে দেখেছিলাম আমরা 3টের সময় বেরোতে গিয়েছিলাম, সে কিন্তু আবার সেই একই মেঘ দেখা যাচ্ছে। জানি না আবার কখন বৃষ্টি নামবে। সত্যি মানে রাইডটা একটু হেক্টিকই হয়ে যাচ্ছে আজকে। দেখা যাক সামনে গিয়ে অবশ্যই ভালো ওয়েদার আমরা পাবোই, তখন এনজয় করব। শুরুর দিকটা একটু না হয় চাপ হলো। ছোট্ট একটু আপডেট দিয়ে দিই, এখন আমরা যেখানে রয়েছি এখান থেকে সামনেই পেয়ে যাব কিন্তু চম্পারণের জঙ্গল ক্রস করে সামনে একটু পেয়ে যাবো বাড়ি থেকে। আমরা বাড়ির ভেতরে ঢুকবো না, বাড়িকে বাইপাস করে ডান দিক দিয়ে চলে যাব। তারপরে কিন্তু পেয়ে যাব চম্পারণের জঙ্গল, তারপরে পেয়ে যাব ঔরঙ্গাবাদ। দেখতে পাচ্ছ কিনা জানি না, ঝাড়খণ্ডের আবজা পাহাড় কিন্তু সামনে আমরা গোটাটাই দেখতে পাচ্ছি। আর রাস্তা কিন্তু দুর্দান্ত, যদিও এটা টারম্যাক না, এটা সিমেন্টের। সামনে মাছের গাড়ি উল্টে দেখো কি অবস্থা, গোটা রাস্তা ভর্তি মাছ। ওরে বাবা, মাছে 6 লাভ। সুন্দর। তো যাই হোক, সামনে আমরা কিন্তু পেতে চলেছি বারহি। আর সত্যি কথা বলতে একটুখানি কষ্ট হচ্ছে তোমাদের জন্য, সাথে নিজের জন্য। এত সুন্দর NH-19 টান রাস্তা আমরা পেরিয়ে এলাম, পরেশনাথ পাহাড় পেরিয়ে এলাম, কিচ্ছু আমি তোমাদের দেখাতে পারলাম না, সাথে নিজেও এনজয় করতে পারলাম না। মারাত্মক বৃষ্টির মধ্যে ওই জায়গাগুলো ক্রস করেছি। তারপরে দেখলেই তোমরা, ওই হোটেলে ছিলাম, কিছু করার ছিল না, এতটা বৃষ্টি হচ্ছিল না। দেখেও ওইভাবে রেনকোট পরে বেরাতে ঠিক মন চাইছিল না, যার জন্য কি থেকে গিয়েছিলাম। ইভেন আমরা এটাই ভেবেছিলাম যতক্ষণ না বৃষ্টি কমবে, ঠিকঠাক করে বেরোনোর মতো পরিস্থিতিতে যদি বৃষ্টি না কমে তো আমরা বেরাবও না। ওই জন্য 3টের সময় বেরোতে গিয়ে যখন দেখলাম বৃষ্টি পড়ছে, আমরা কিন্তু আবার ব্যাক করে গেলাম। আবার শুরু হলো ঝিরঝির করে বৃষ্টি। যাই না, খুব বেশি বৃষ্টি, ঝিরঝির করে বৃষ্টিতে বাইক চালাবো, বাট যদি খুব বেশি বৃষ্টি হয় তাহলে কিন্তু বাইক আমরা চালাবো না, আমরা হোল্ড করে যাব। কারণ হাইওয়েতে আমার মনে হয়, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলি, হাইওয়েতে খুব বেশি বৃষ্টি হলে বাইক না চালানোটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। কারণ হাইওয়েগুলোতে কোথাও এত বড় বড় গর্ত হয়, মানে কি একটু ঢাল হয়ে থাকে, সেখানে জলটা জমে থাকে, সেটা ভীষণ রিস্কি। আমি 4 থেকে 5 বার ইস্যু ফেস করেছি বলেই খুব বেশি বৃষ্টি হলে আমি বাইক চালাই না, আমি থেমে যাই। এতক্ষণ কিন্তু NH-19 অবস্থা খুব ভালো ছিল, বাট যেহেতু রাস্তা তৈরির কাজ চলছে তার জন্য কিন্তু মাঝেই এইখানটাতে আমি ডাইভারশন পেলাম, তা ভাবলাম একটু শেয়ার করে দিই তোমাদের সাথে। মোটামুটি কিন্তু ভালোই ডাইভারশন রয়েছে, লাস্ট 5-7 কিলোমিটার ধরে আমরা কিন্তু ডাইভারশনটা পাচ্ছি। ও ভাই, সেই স্লিপারি, প্রচণ্ড স্কিড করছিল চাকা।
এর আগেও আমি যখন লাস্ট 2 বছর আগে লাদাখ করেছিলাম তখন এই জায়গাটা এরকম খারাপই ছিল। তবে ভালো যেটা হয়েছে এই জায়গাটা এখন নতুনভাবে কাজ হচ্ছে, আগে সেরকমভাবে কাজ কিন্তু হয়নি, মানে এইভাবেই পড়েছিল রাস্তাটা, এখন একটু রাস্তার কাজ চলছে। সবে মাত্র 28 কিলোমিটার এসেছি। যাই হোক, আবার মোটামুটি 15-20 মিনিট মতো দাঁড়াতে হয়েছিল, মারাত্মক বৃষ্টি স্টার্ট হয়েছিল। এইবার যদি সামনে আবার বৃষ্টি স্টার্ট হয় আমরা রেনকোট পরে নেবো, এখনও পর্যন্ত রেনকোট পরিনি, দেখা যাক কি হয় সামনে। একটুখানি বৃষ্টিটা যদি ধরে আসে না, আমরা অনেকটা রাস্তায় কিন্তু কভার করে নিতে পারি, একটুখানি, বেশি না। 3 ঘন্টার বৃষ্টি একটু বন্ধ হওয়া দরকার, আমরা বেনারস ক্রস করে যাব আরামসে। বেনারস থেকে দেখাচ্ছে সেরকম বৃষ্টি নেই, সামনে এক্ষুনি পেয়ে যাবো আমরা চম্পারণের জঙ্গল। আমরা বারাণসী থেকে এখন মোটামুটি আর 150 কিলোমিটার পেছনে রয়েছি। ঘড়ির কাঁটায় টাইম হচ্ছে আজকে 19শে জুন 9:52, মানে 10টা বাজতে 10 মিনিট বাকি গাইস। এতক্ষণ পর একটুখানি ওয়েদার শুকনো পেলাম, তাও 10 মিনিট দাঁড়িয়ে রেনকোটটা শুধু খুলেছি, আবার আকাশের ওপরে মেঘ। ভাই বুঝতে পারছি এই বারাণসী যতক্ষণ না পৌঁছবো বৃষ্টি আমাদের তাড়া করবে, কোনো ব্যাপার না। ঠিক আছে, দেখো সব রাইড যে সব সময় পারফেক্ট হবে এমনটা কোনো ব্যাপার নয়, রাইডের মাঝখানে উঁচু নিচু এরম তো লেগেই থাকবে। গতবার লাদাখ আমরা উইদাউট এনি প্রবলেম, উইদাউট এনি হ্যাসেল আমরা কিন্তু সুন্দরভাবে বারাণসী পৌঁছে গেছিলাম সকালবেলা 10:30 11টার মধ্যে। আর আজকে গতকাল বেরিয়েছি রাত্রি 9:30 বেরিয়ে সারা রাত রাইড করে 5টার সময় পৌঁছেছি মোটামুটি বাড়ির একটু আগে। বাড়ির ওখানে একটা দিন গোটাটা রেস্ট নিতে হয়েছে শুধু বৃষ্টির জন্য। তারপর সেখান থেকে আজকে আবার ভোরবেলা 3টের সময় বেরোনোর ট্রাই করে 3টেতে বেরোতে না পেরে আবার 5টায় বেরিয়ে 180 কিলোমিটার রাইড করে এখন এসে পৌঁছেছি কিন্তু আমরা ঔরঙ্গাবাদ থেকে মোটামুটি বারাণসীর ডিস্টেন্স হচ্ছে ওই 150-60 কিলোমিটার মতো। রাস্তা NH-19 নিয়ে কোনো কথা বলার নেই, তবে একটুখানি রাস্তার কোথাও কাজ চলছে, যার জন্য কিন্তু একটু ডাইভারশন আর একটু খারাপ রাস্তা রয়েছে, তবে সেটাও খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে বলে আমার মনে হয়। কিন্তু আকাশের অবস্থা দেখে বুঝতেই পারছো গায়ে, সত্যি কথা বলছি গোটা রাইডটা রেনকোটের ওপরে বৃষ্টি ভেজাচ্ছে আর রেনকোটের ভেতরে আমাদের পুরো ঘামে ভেজাচ্ছে। চলো ঠিক আছে, নো প্রবলেম। দুঃখের বিষয় একটাই লাগছে আমার, এত এক্সাইটমেন্ট এত এনার্জি আমাদের মধ্যে রয়েছে, অথচ আমরা বাইকটা চালাতে পারছি না আর আমাদের এনার্জিগুলো তোমাদেরকে ব্লগে দেখাতে পারছি না, এইটাই হচ্ছে দুঃখ। বাকি আর কোনো অসুবিধা নাই। আর বুঝতেই পারছো একটা লাদাখ রাইড আমরা যখন প্ল্যান করি মোটামুটি 20-22 দিন নিয়ে প্ল্যান করি, সেখানে 2-3টে দিন বাফার থাকে। অলরেডি কিন্তু একটা বাফার ডে আমাদের নষ্ট হয়ে গেছে। কারণ তোমাদেরকে সুন্দর ব্লগ উপহার দেবো বলেই কিন্তু ক্যামেরাটা হেলমেটের মধ্যে লাগিয়ে বাড়ির থেকে বেরিয়েছি। আশা করি চেষ্টা করব, আমার তরফ থেকে তো 100% চেষ্টা করব। এবার বাকি দায়িত্ব কিছুটা তোমাদেরও আছে, কতটা ভিডিওটা লাইক করছো, কতটা বন্ধু বান্ধবের কাছে যারা লাদাখ যাচ্ছে বা লাদাখ ট্রিপ দেখার ইচ্ছে রয়েছে তাদের সাথে শেয়ার করছো, তার উপর আমাদেরও একটা ছোট্ট, যেমন তোমাদের এক্সপেকটেশন থাকে সুন্দর ভিডিওর, আমাদেরও কিন্তু ছোট্ট একটু এক্সপেকটেশন থাকে যে তোমরা ভিডিওটা দেখে লাইক করো, ভালো লাগলে একটা কমেন্ট করো, ভালো না লাগলে কি ইমপ্রুভ করতে হবে সেটাও কমেন্ট করো। এই ছোট্ট একটা আবদার আমি তোমাদের কাছে রাখবো, আর কিচ্ছু না। জানি তোমরা অবশ্যই এই আবদারটা আমার পূরণ করবে। যাই হোক, চলো, সুন্দর একটা রাস্তা, ওয়েদারও সুন্দর হয়ে গেছে, বৃষ্টি ভেজা ওয়েদার। সকাল 10টাতে বারাণসীর যে গরমটা খাবার কথা ছিল সেই গরমটা আপাতত আমরা খাচ্ছি না, পর্দা একটা সুন্দর বৃষ্টি ভেজা ওয়েদারের জন্য। চলো দেখি কতটা সামনে যাওয়া যায়, বৃষ্টি যেন আর না হয় বাবা। 10টা বাজে মোটামুটি বারাণসী আমরা গুগল ম্যাপ দেখাচ্ছে ওই 12:30 1টার মধ্যে পৌঁছবো। সকাল থেকে কিচ্ছু খাইনি, সেই রাত্রেবেলা কালকে ওই সামান্য 9টার সময় একটুখানি বিহারের বিরিয়ানি খেয়েছিলাম, 1 প্লেট দুজনে মিলে ভাগ করে, তারপরে মাঝখানে আর কিচ্ছু খাইনি। ও যদিও মাঝখানে দাঁড়িয়ে চা খেয়েছে, আমি কিচ্ছু চা খাওয়ার ইচ্ছে করছিল না, কারণ কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ছিল। রাইডটা নিয়ে আমি একটু টেনশন করছিলাম যে এত দূর চলে এলাম, ব্লগে তোমাদেরকে ঠিক করে সেভাবে কিছু দেখাতেও পারলাম না। যাই হোক, তোমরা আশা করি আমার প্রবলেমটা বুঝতে পারবে। হ্যাঁ, এবার ভাবছি বারাণসী ঢোকার আগে আমরা একটু যদি খেয়ে নিই তাহলে বারাণসী পৌঁছে খাওয়া দাওয়ার আর ঝামেলা থাকবে না। স্নান করে একটু ল্যাপটপে কাজ রয়েছে সেটা করে কিন্তু আমরা ঘুমিয়ে পড়তে পারবো। আর ঘুম থেকে উঠে আমরা কিন্তু বেরিয়ে পড়বো দিল্লি, চণ্ডীগড়, মানালি এইসবের উদ্দেশ্যে। যাই হোক,
চলো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে, সবটা বলবো, সবটা ধীরে ধীরে বলবো। যদিও আজকে কথা অনেক কম বলতে পেরেছি, মানে আমার কথা জাস্ট আটকে আছে। কখন যে তোমাদের কাছে পুরো নিজের হিস্ট্রিটা, লাদাখের প্রিপারেশন প্ল্যান সমস্ত কিছু শেয়ার করব, তার জন্য আমি জাস্ট উদ্গ্রীব হয়ে আছি। অবশ্যই শেয়ার করব। তার আগে কিছুটা রাস্তা ঝটপট কভার করে নিই, কারণ আকাশের মেঘটা দেখে বুঝতেই পারছো যখন তখন কিন্তু ঢালতে পারে। মোটামুটি 30, 40, 50 কিলোমিটার মতো আমাদেরকে টেনে এখন বেরোতে হবে। যেমনটা বলেছি, বৃষ্টি কিন্তু আমাদের পেছন ছাড়বে না। আবার শুরু হয়ে গেছে জমজমিয়ে বৃষ্টি। আমরা রেনকোট পেনকোট জাস্ট খুলে রাখলাম, আবার শুরু হয়ে গেছে বৃষ্টি। আর আকাশে মেঘ দেখে মনে হচ্ছে না সামনে 40-50 কিলোমিটার বৃষ্টি কিছু কম থাকবে। এত টাফ হয়ে গেল বেনারস যাওয়া। আমি সেটা স্বপ্নেও কোনোদিন ভাবিনি যে একটা বেনারস জার্নি করতে আমাদের কালঘাম ছুটে যাবে। বাপ রে বাপ। আবার গোপ্রোটা একটু বন্ধ করছি, দেখি সামনে কি অবস্থা আছে। সেরকম হলে গোপ্রো চালাবো, নাহলে গোপ্রোটাকে আবার ঢুকিয়ে রাখবো। চরম বৃষ্টির মধ্যে আমরা এখন ক্রস করছি সোন নদী। সোন নদীর নিচে জল নেই, কিন্তু ওপর থেকে আমাদের পুরো জল ফেলে পুরো ভিজিয়ে দিল। যা তা পরিস্থিতি। একটা জায়গায় যে একটা শেডে দাঁড়িয়ে আবার রেনকোটটা চাপাবো গায়ে, তার উপায় নেই। ওহো, নিচে নদীতে একদম মাঠ হয়ে আছে, আর আমরা পুরো ভিজছি ওপর থেকে। চলো দেখা যাক, একটু টেনে যাচ্ছি, যদি মেঘটাকে ক্রস করে যেতে পারি দেখা যাক কি যে হবে গায়ে। সত্যি কথা বলছি। লাদাখ রাইড 2025 কিন্তু চরম খেলা দেখাতে শুরু করে দিয়েছে। জাস্ট বাদিকটা তাকিয়ে দেখো, পুরো বালির খাদান, মানে বালির খাদান পুরো। আর আমরা আসছি তখনই বৃষ্টি। দেখেই বোঝা যাচ্ছে কতদিন থেকে বৃষ্টি হয়নি, কিন্তু যেই আমরা ঢুকছি অমনি সাথে সাথে বৃষ্টি। ভাই জাস্ট বৃষ্টির পরের জাস্ট ওয়েদারটা দেখো। এই বাঁ দিকটাই গোটাটা দেখতে পাচ্ছ, পুরো পাহাড়ের রেঞ্জ। কি সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর লাগছে। ও হো, কতক্ষণ পর আমি নিজে গোপ্রোটা অন করে তোমাদের জাস্ট দেখাতে পারছি। কাশ এই জায়গার একটা ড্রোন শট নিতে পারতাম, কিন্তু বিশ্বাস করে আকাশের মেঘ ও বলে দিচ্ছে তুই ড্রোন ওড়ালি তো গেলি। তাই প্রয়োজন নেই বাবা, গোটা ট্রিপ এখন পড়ে রয়েছে, প্রচুর ড্রোন শট তোমরা দেখতে পাবে, টেনশন করো না। কলকাতা টু লাদাখ 2025 এই সিরিজের প্রথম ব্লগে আমি ভেবেছিলাম ড্রোন শট দিয়ে, সুন্দর একটা পরেশনাথ পাহাড়ের ড্রোন শট দিয়ে তোমাদের ব্লগটা শুরু করব, কিন্তু বিশ্বাস করো পারলাম না। কি সুন্দর দেখতে পাচ্ছ পাহাড়গুলো, এই গোটাটা কিন্তু রেঞ্জ দেখা যাচ্ছে পুরো 360, একদম পুরো পাহাড়ের রেঞ্জ। আর মনে হচ্ছে যেন রাস্তাটা গিয়ে পুরো পাহাড়ের গুহার ভেতরে ঢুকে যাচ্ছে। দেখো মোটামুটি আমরা বারাণসী থেকে 110 কিলোমিটার পেছনে রয়েছি। বৃষ্টির তাড়া খেয়ে বেশ একটু টেনেই চালাচ্ছি। সামনে পাহাড়ের স্ট্রাকচারটা দেখো, কি অদ্ভুত না? মোটামুটি আমরা এখন এই কথাটা বলতে পারি, মেঘের সাথে রেস চলছিল, মেঘ মোটামুটি পেছনে আছে। এইবার সামনে তোমরা একটু পরিষ্কার আকাশ দেখতে পাবে। একটু আগে দেখতে পাচ্ছিলে কালো মেঘ, পরিষ্কার আকাশ দেখতে পাবে। বারাণসী এখান থেকে আর মোটামুটি ওই 90 কিলোমিটার মতো হবে। বাপরে বাপ, কি টানলাম আমরা, বাধ্য হয়ে ওরম টানতে হলো, না হলে বৃষ্টিতে ভিজতেই হতো। মোটামুটি বারাণসী ঢোকার 100 কিলোমিটার আগে থেকে শুরু হয়ে গেছে ডাইভারশন। লাস্ট 2 বছর আগে যেইখানটায় ছেড়ে গিয়েছিলাম এক্স্যাক্টলি ওই জায়গাটাতেই দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যেন উল্টে আরও ডাইভারশনটা বেড়ে গেছে। তবে এবার মনে হচ্ছে একটু কাজকর্ম জোর কদমে চলছে। যাই হোক চলো, এই ডাইভারশন আগের বারও ছিল, এইবারও আছে। তবে এখন বুঝতে পারছি এই যে ডান দিকে দেখো কাজকর্ম পুরো জোর কদমে চলছে, এগুলো মনে হয় পুরো ফ্লাইওভার হয়ে যাবে। আর সামনের রাস্তাটা দেখছো এরম, একটু অসাবধান হলেই কিন্তু গাড়ি উল্টে পড়বে। পেয়ে গেছি কিন্তু আমরা ভালো রাস্তা। এটা মোটামুটি 3-6 লেনের রাস্তা, যথেষ্ট বড়সড় হয়ে গেছে রাস্তাটা। ভাবছি এখন খাবো কি খাবো না। হোটেল এখান থেকে 70-80 কিলোমিটার মতো হবে। ভাবছি খাবো, খেতে যদি আবার বৃষ্টি আসে। আর খেয়ে নিলে খুব ভালো হয়, কারণ হচ্ছে যদি আমরা হোটেলে খেয়ে দিয়ে ঢুকি না, হোটেলে আশেপাশে আর কোথাও খেতে যেতে হবে না, নাহলে আবার ফ্রেশ হয়ে খাওয়ার জন্য কোথাও আবার দৌড়ে বেড়াতে হবে। দেখি ভাবছি একদম 40-50 কিলোমিটার চলে যাই, 20-30 কিলোমিটার আগে কোথাও একটা খেয়ে হোটেলে ঢুকে যাবো। দেখি, ভেবেছিলাম তো অনেকটা যাবো প্রথম দিন,
এখন দেখো ঘড়িতে মোটামুটি 10:40 বাজে, এখনও বারাণসী ঢুকতে মোটামুটি ধরে রাখো 1.5 ঘন্টা, মানে ধরে রাখো ওই 12টা সাড়ে 12টার দিকে বারাণসী পৌঁছাবো। আমরা যদি বারাণসীকে ক্রস করে কানপুর অবধি যেতে যাই, কানপুর হচ্ছে বারাণসী থেকে মোটামুটি 300 কিলোমিটার, 300 কিলোমিটার যেতে নাই করে 5 ঘন্টা লাগবে। তো 5 ঘন্টা আর ওদিকে একটা, মানে মোটামুটি 6টা বাজবে। আবার সেই কিন্তু গোটাটা দিন আমাদের রেস্ট করতে হতে পারে। কিন্তু আজকে যদি আমরা 12টা সাড়ে 12টার মধ্যে বারাণসী ঢুকে যেতে পারি, তাহলে খাওয়া দাওয়া করে কিছু কাজকর্ম করে যদি আমরা 4টার দিকে রেস্ট নিই, ঘুম ভাঙবে মোটামুটি 9:30 10টার সময়। আমরা কিন্তু ওই 12টা 1টার মধ্যে আবার যদি বেরিয়ে যাই, আমরা কিন্তু সুন্দর করে রাইডটা অনেকটা কমপ্লিট করতে পারবো। আজকের জার্নির এটাই মনে হয় লাস্ট টোল প্লাজা, মানে আমরা এটাই মনে হয় আজকের লাস্ট টোল প্লাজা পাবো, এরপরে আর কোনো টোল প্লাজা পাবো না। তো আমরা সেই রামটান ট্রেনে এসে পৌঁছেছি ইউপির জাস্ট 5 কিলোমিটার আগে, মানে ইউপি বর্ডার থেকে জাস্ট 5 কিলোমিটার আগে বিহারের তৈমুরে। তো এইখানে আমরা একটু খাবার দাবার খেয়ে নেবো। ঘড়ির কাটায় টাইম হচ্ছে এখন মোটামুটি ধরো এই যে 11:30। এখান থেকে আমাদের কত দূর ডেস্টিনেশন? 60 কিলোমিটার মতো যেতে। হ্যাঁ, যাই হোক, সূর্য দেখিয়ে দিয়েছি অলরেডি। মোটামুটি 60 কিলোমিটার এখান থেকে ডেস্টিনেশন। ওয়েদার খুব সুন্দর হয়ে রয়েছে। যেখানে খাবার খেতে দাঁড়িয়েছি জায়গাটাও বেশ সুন্দর, গাছের ছায়ায় দাঁড়িয়ে আছি। এখনো পর্যন্ত ফ্যান টান কিছু চালাতে হয়নি, সুন্দর একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে, সব ঠিক আছে বাবু, মেঘটা না আসলেই হয়। যাই হোক, খাবার অর্ডার করেছি, খাবারটা আসুক দেখাচ্ছি। ওয়েলকাম টু বিহার গাইজ, ওয়েলকাম টু বিহার। তো একদম গাছতলায় বসে আমাদের লাঞ্চ চলছে। লাঞ্চে রয়েছে ভাত, ডাল, সবজি, আর একটা কি সবজি রয়েছে। যাই হোক, এই দিয়ে লাঞ্চ সারবো। সঙ্গে 2টো মিনারেল ওয়াটারের বোতল রয়েছে, এটাকে ঢক করে গলায় ঢালবো আর বেরিয়ে পড়বো। আমরা এখানে খেতে বসছি, লোকে আমাদের যেভাবে দেখছে মনে হচ্ছে যেন আমরা পাপ করেছি। ভাই, অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও। এই হচ্ছে ব্যাপার, সিচুয়েশনটা হচ্ছে এরকম। তো যেমনটা তোমাদেরকে দেখালাম, আমরা কিন্তু বেনারস ঢুকছিলাম। আগের বার লাদাখ যাওয়ার সময় যে হোটেলে ছিলাম আমি, হোটেল আলকা প্যালেস, সেইখানেই আছি। এইটা হচ্ছে রুম। এখানে একটা বেড রয়েছে, এখানে একটা সোফা রয়েছে, সোফাতে আমাদের লাগেজ, 2টো চেয়ার আমরা এক্সট্রা নিয়েছি, তাতে আমাদের লাগেজ। এখানে একটা আলমারি রয়েছে, এই একটা বেসিক বাথরুম দেখিয়ে দিলাম। কিন্তু আসা আমাদের মোটামুটি 1.5 ঘন্টার মতো হয়ে গেছে। 1.5 ঘন্টায় 2 দিনে আমরা যা জামা কাপড় নোংরা করেছি, প্রত্যেকটা জিনিস এখানে কেচে আমরা মেলে দিয়েছি। দেখতে পাচ্ছ কি সুন্দর সবকটা কেচে আমাদের মেলে দেওয়া হয়েছে। রাইডিং গিয়ারগুলো রোদ খাওয়াতে দেওয়া হয়েছে। মানে একের পর এক সমস্ত কাজ করেছি। তারপরে আসার সময় তো আমরা খাবার খেয়েছিলাম দেখলেই। এখন ভাবলাম যে কিছু উল্টোপাল্টা না খেয়ে, এখানে রয়েছে কলা, 4-5টা কলা নিয়ে এসেছি। আর এখানে রয়েছে বেনারসের আমগুলো দোকান থেকে কিনে ধুয়ে আমি কিন্তু কেটেও নিয়ে এসেছি। এই যে এক একটা আম দেখাই তোমাদেরকে, এই যে দেখো আমগুলো পুরো কেটে নিয়ে এসেছি। এখন একটা প্লেটে সাজাবো আর করব ফলাহার। তো যাই হোক, এই ব্লগটা অনেকটাই লেন্দি হলো। সেই পরশু দিন থেকে চলছে এই ব্লগটাকে আর একদম আমাদের কলকাতা টু লাদাখ 2025 এই সিরিজের প্রথম ব্লগটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক করে যেও। আর অবশ্যই এই ব্লগ থেকে যারা আমাকে প্রথমবার দেখছো, ফলো বা সাবস্ক্রাইব দুটোই করে রাখো, কারণ আপকামিং প্রত্যেকটা ভিডিও কিন্তু মারাত্মক 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 হতে চলেছে। চেষ্টা করবো প্রত্যেকটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করা। ব্লগ আসতে দেরি হতে পারে, অন দ্য গো রয়েছি, এডিট করতে বুঝতেই পারছো সমস্যা হবে। তবে একটা কথা বলতে পারি, আমি কিন্তু পুরো ট্রিপটাতে প্রচুর ইনস্টাগ্রাম বা ফেসবুকের জন্য পুরো একদম এক্সক্লুসিভ কিছু কন্টেন্ট আমি শ্যুট করেছি, সেগুলো অনলি ফর ইনস্টাগ্রামের জন্যই রয়েছে। তাই যদি অন দ্য ওয়ে আপডেট পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমার ইনস্টাগ্রামটাকে অবশ্যই ফলো রেখো, ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে নেবো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি লাদাখ সিরিজেরই আর একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।